জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি। কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি, সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাস মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনি আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে, আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 3-তে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের এই আয়োজন মানে বিশেষ পর্ষা থাকে, বিশেষ মানুষ আমাদের সাথে যুক্ত থাকে, বিশেষ সারথী আমাদের সাথে যুক্ত থাকে এবং যুক্ত থাকতে পারবেন কিন্তু আপনিও, অর্থাৎ টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে একই সাথে কিন্তু এই আয়োজনটি দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেখানে আপনি যুক্ত হয়ে আপনার যে কোনো ধরনের প্রশ্ন কিংবা মন্তব্য কিন্তু করতেই পারেন আমাদের সাথে যুক্ত হওয়ার সারথী কিংবা অতিথিদের কাছে। ফলে আপনার প্রশ্ন এবং মন্তব্যের অপেক্ষায় রইলাম এবং আপনার হয়ে আমি সেই প্রশ্ন এবং মন্তব্যগুলো আমাদের সাথে যুক্ত হওয়ার সারথীদের কাছে পৌঁছে দেবো। তবে আজকে আমি দারুণ ভালো লাগছে, ভালো লাগা তৈরি হচ্ছে আমার মধ্যে, কেননা আজকে যে তিনজন মানুষ আমাদের সাথে যুক্ত রয়েছে তারা বিশেষভাবে গুণান্বিত এবং তারা দারুণভাবে করে তাদের মতো করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই কারণে আসলে আমি দারুণভাবে আজকে উচ্ছ্বসিত। আমাদের সাথে যুক্ত রয়েছেন গুণী অভিনেতা, এবং আমি সবসময় বলি তাকে শক্তিশালী অভিনেতা, শক্তিমান অভিনেতা শাহেদ আলী। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি, এবং আমার ভালো লাগা আরও বেড়ে যায় সবসময় যখন আপনারা আমাদেরকে কষ্ট করে সময় দেন। আমাদের সাথে যুক্ত রয়েছেন একজন দারুণ মানুষ, সোশ্যাল মিডিয়াতে সারাক্ষণ থাকেন, বিভিন্ন পরিচয়ে থাকেন, এবং সেটি নিয়ে আমার বিশেষ একটি প্রশ্ন তার কাছে রয়েছে, এবং তাকে আসলে অনেকগুলো গুণে পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ রয়েছে। তবে এখানে লেখা আছে একটা পরিচয় লেখা আছে, কন্টেন্ট ক্রিয়েটর ফারহান সাদিক। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? অবশ্যই, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে, এবং পাশে যেহেতু দুজন খুবই গুণী মানুষের মাঝখানে বসতে পেরে আরও বেশি ভালো লাগতেছে। আচ্ছা, আপনার কাছ থেকে অনেক কিছু শুনবো। আমাদের সাথে যুক্ত রয়েছেন আরও একজন দারুণ অভিনেতা, যার অভিনয়টা আমার কাছে সহজ মনে হয়। সহজ করে অভিনয়টা করাটা আমরা যতটুকু সহজ করে বলি অতটা সহজ আসলে না। আমাদের সাথে যুক্ত রয়েছেন আব্দুল্লাহ আল সেন্টু, অভিনেতা। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। আপনাকে স্বাগত। আপনারা দুজন যদিও এর আগে এসেছেন, ফারহান সাদিক ভাই আপনি আসেননি। আমাদের একটা কমন প্রশ্ন থাকে এই আয়োজনের, আমি আপনাকে দৃশ্যটা করতে চাই, আর ইউ ফেমাস? আমি বরাবরের মতোই বলবো, আই ডোন্ট থিঙ্ক মাইসেলফ অ্যাজ ফেমাস। কেন? এটা একটু ব্যাখ্যাটা যদি একটু। ফেমটা খুব আপেক্ষিক ব্যাপার আমার কাছে। আচ্ছা। এবং ধরেন যে কেউই ফেমাস হওয়ার জন্য যে কোনো কিছুই করতে পারে। আমার মনে হয় ফেমাস হওয়ার জন্য কিছু করার দরকার নেই আলাদাভাবে। আচ্ছা, আপনি যদি ফেমটা আর্ন করেন আপনার কাজের মাধ্যমে, সেটা আপনি একটা সময় রাইট। ইন এ সেন্স আমরা কিন্তু ওই ব্যাখ্যাটাও আসলে দিতে চাই যে শুরুর দিকে আমরা বলেছিলাম আমরা বিশ্বাস করি এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ আসলে অসাধারণ, এবং সেটা শুধুমাত্র তার কাজে। রূপক অর্থে আমরা আসলে ফেমটাকে কাজই বলতে চাই, আসলে যে কাজটা দিন শেষে করে যেতে হবে। ফলে আপনি যেভাবে কাজ করে যাচ্ছেন, বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন, সেটাই আসলে দিন শেষে আপনাকে ফেমাস করে। নিশ্চয়ই। থ্যাংক ইউ। ফারহান সাদিক, আর ইউ ফেমাস? আলহামদুলিল্লাহ বলা যায় যে ফেমাস। আমার কাছে এইটার উত্তর দুইভাবে আসে। একটা ভাইয়া যেটা উত্তর দিল সেটার পেছনের রিজন হচ্ছে আমি কিছুদিন আগে চায়নায় গেছিলাম, তো ওখানে যে দেখলাম কেউই আমাকে চেনে না, এমনকি আমার ভাষাও বুঝে না। তো তখন বুঝলাম যে অবস্থা খারাপ। তো এই কারণে আমি চাইনিজ ভাষা শিখতেছি আস্তে আস্তে, যাতে ওই জায়গায় পৌঁছানো যায়। আরেকটা বিষয় হচ্ছে ফেমাসের সংজ্ঞাটাকে, মানে আমরা তো অনেককে বলি সেলিব্রিটি, রাইট? তো আমি মনে করি যে যাকে নিয়ে সেলিব্রেট করা হয় সেই সেলিব্রিটি। এবং এই অনুষ্ঠান শুরু হওয়ার সময় একটা ওয়ার্ড ছিল যে সবাই আসলে ফেমাস। সো দেখেন, যেদিন আমাদের জন্ম হয়েছিল সবারই, সেদিন কিন্তু আমাদের সবাইকে নিয়ে সেলিব্রেট করা হয়েছে। একদম। সো আমরা সেই হিসাবে সবাই সেলিব্রিটি। অ্যান্ড যদি আমার জায়গা থেকে বলে, আমি ট্রাই করি সবসময় যে আমার আশেপাশের মানুষদেরকে একটু হাসি খুশি রাখার, একটু উচ্ছ্বসিত রাখার সবাইকে। সো সেই জায়গাটা থেকে আমার ফ্যামিলি হোক, আমার কাজের আশেপাশে যারা থাকে তাদেরকে হোক, সেই জায়গাটা থেকে আমি অবশ্যই ফেমাস। আমি একটু ইন্টারাপ্ট করি মাঝখানে। ভাই যে বললো যে জন্ম হওয়ার সময় সেলিব্রেট করা হয়েছে, আমরা সেলিব্রিটি। অবশ্যই এটা অনেক গুরুত্বপূর্ণ মানুষের জন্য, প্রতিটা মানুষকেই সেলিব্রেট করা হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় সেলিব্রেশনটা যদি পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময়ও হয়, সেটা বুঝি আরো একটু মনে হয় আমাদের এই মানে ফেমাস হওয়ার প্রচেষ্টাটা আমাদের বিদায় নেওয়ার সময় পর্যন্ত থাকুক। আমরা বিদায় নেওয়ার সময়টা কতটুকু ফেম নিয়ে যেতে পারছি,
আসলেই আমরা সেই সেলিব্রেশনের পার্ট হতে পারছি কিনা সেটা বরং অনেক বেশি কাম্য হওয়া উচিত। আমি আসলে চিন্তা করছি যে আজকে কতদিন পরে এমন শানিত এবং এত গুরুত্বপূর্ণ এবং অর্থবহ একটা উত্তর আমি আমাদের অতিথিদের কাছ থেকে পেলাম। জন্ম থেকে শুরু করে মৃত্যু অবধি এই যে পুরো জার্নিটার মধ্যে যে চলমান ব্যাপারটা, এটাও একটা ফেমাসের একটা দীর্ঘ অংশ। থ্যাংক ইউ সো মাচ সেন্টু, আর ইউ ফেমাস? আমি আমার কাজের মাধ্যমে নিজেকে আবিষ্কার করছি প্রতিনিয়ত, এবং দর্শক আমাকে বানাচ্ছে আর কি, আমার কাজকে ফেমাস বানাচ্ছে। এবং ওই যে কাজটা, সেটাই তো আসলে মূল কথা। দিন শেষে আমরা কাজের কথাই বলতে চাই। যখন আপনাদেরকে নিয়ে আমাদের এই আয়োজন, তখন আমরা আসলে কাজটা নিয়ে যখন বলি, আপনারা প্রত্যেকে যেই আলাদা আলাদাভাবে নিজস্বভাবে পরিচয়টা আছে, এবং সেটা স্বীয় পরিচয় আপনারা আলাদাভাবে নিজেকে উপস্থাপন করছেন প্রতিনিয়ত, এবং সবারই একটা কমন জায়গা আছে, তিনজনের জায়গা। সেটা হচ্ছে যে আপনারা সবাই স্ক্রিনে থাকেন, আপনাদেরকে স্ক্রিনে দেখি, সেটা মোবাইলের স্ক্রিনে হোক কিংবা টেলিভিশনের স্ক্রিনে হোক। আপনারা নিজেকে উপস্থাপন করেন, নিজেকে দিয়ে আপনারা, আপনাদের মাধ্যমে আমরা জীবনের গল্প জানি, নানান ঘটনাকে জানি, এবং আপনারা বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, সেটি হোক মঞ্চ, হোক কন্টেন্ট ক্রিয়েশন, কিংবা নাটক, কিংবা সিনেমাতে। এই যে বিভিন্ন পরিচয় উপস্থাপন করার ব্যাপারটা, সেটা আসলে করেন, এবং সেটা অভিনয়ের মাধ্যমে যখন করেন, মানে কোন জিনিসটা আসলে ভাবায়? শাহেদ আলী ভাই, আপনার কাছ থেকে এটা আগে শুনতে চাই যে মানে অভিনয়ের মাধ্যম, অভিনয়টাই কি জীবন, নাকি জীবনটাই অভিনয়? এটা একটা কঠিন প্রশ্ন। সহজ তো? কঠিন প্রশ্ন এই জন্য বলছি যে অভিনয় জীবন, এটা হলে মনে হয় একটু কঠিন ব্যাপারটা। ধরেন আমি জীবনে অভিনয় করতে চাই না। আচ্ছা, হ্যাঁ, আমার রিয়েল লাইফে আমি অভিনয় করতে পারি না, এখানে আমি অনেক ফেইলিয়র মানুষ, আমি বরাবরই এখানে ব্যর্থ হয়েছি। আমি যদি অভিনয়ের চ্যালেঞ্জের জায়গা বলেন, যে আসলে চরিত্রায়নের জায়গায় আমি ভাবি যে যেই মানুষটা আমি না, স্ক্রিনে সেই মানুষটা হবার চেষ্টাটা আমি কতটা সততার সাথে, কতটা মগ্নতার সাথে করতে পারছি, এটা আমার কাছে অনেক বড় বিষয়। মানে ক্যারেক্টার করার ক্ষেত্রে মানে আমি এটা না, আমি আমার চরিত্রের বাইরে অন্য একটা মানুষকে পোর্ট্রে করার চেষ্টা করছি, এটা অনেক বড় রেসপন্সিবিলিটি। কিন্তু মানে একজনের জীবন আমি নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করছি, একটা চরিত্রকে আমার মধ্যে ভর করানোর চেষ্টা করছি। এটা তো একটা কঠিন বিষয়, এটা সহজ না। তো সহজ তো না, কিন্তু আপনারা এত সাবলীলভাবে কেমন করে করেন? যখন আমি মঞ্চে দেখি, আমি তো যে চরিত্রেই দেখি, আপনাকেই মনে হয় যে ওইটাই আপনি। যখন আপনাকে আমি নাটকে দেখি, তখন মনে হয় যে এটাই আপনি। যখন আপনি সিনেমায় দেখি, এটাই আপনি। মানে কেমন করে করেন? মানে সফলভাবে করতে পারি, যখন আমি দর্শকের সেই অনুভবটা জানতে পারি, তখন নিজের কাছে ভালো লাগে যে আমি একটা চ্যালেঞ্জ নিজের সাথে নিজেকে জয়ী হতে পেরেছি। আমি একজন মানুষের জীবনকে কাছাকাছি, তার জীবনের কাছাকাছি হয়তো চরিত্রায়ন করতে পেরেছি। খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যে আপনাদের মঞ্চে কিংবা নাটকে, সিনেমায়, সেটা একটা ভার্সনের সাথে আমরা পরিচিত, কিন্তু ডিফারেন্ট ভার্সনেও যে বিভিন্ন চরিত্র উপস্থাপন করা যায়, সেটা ফারহান সাদিক করছেন। বিভিন্ন পরিচয়ে নানান সময় আসেন, কখনো বেলুন বিক্রেতা হিসেবে, কখনো ডেলিভারি ম্যান হিসেবে। এই যে চরিত্রগুলো আসলে সিলেক্ট করেন, নিশ্চয়ই একটা ভাবনা থেকে, একটা তাড়না আছে, এবং একটা মেসেজ আপনি দিতে চান। আমি যখন আপনার দীর্ঘ সময়ের কন্টেন্টটাও দেখি, ধরেন ডেলিভারি ম্যানের পুরো কন্টেন্টটা যখন আমি দেখি, আমি কিন্তু ভাবছিলাম যে আজকে নিশ্চয়ই কোনো ধরনের একটা অপ্রীতিকর ব্যাপার একটা ঘটবে, মানে স্বাভাবিকভাবে ঘটে, এবং তারও তো একটা লাইফ, তারও একটা জার্নি। ওই জার্নিটা আপনি আসলে আপনার মতো করে বলতে চান, সেটা হয়তো নাটকে, সিনেমায় বলা হয় না, বা তাদের অংশটা খুব কম থেকে যায়। আপনি সেটা বৃহৎভাবে বলতে চান, কেন? সেখানে একই যদি প্রশ্ন বলি যে অভিনয়টাই জীবন, না জীবনটাই অভিনয়? কঠিন প্রশ্ন। আমি আসলে অতটা কঠিন মানুষ না কঠিন উত্তর দেওয়ার মতো, বা অত বড় এখনো হইনি। আমার কাছে দুইটা জিনিস আসলে আলাদা। যেটা হচ্ছে অভিনয় জগতে, বা আমরা যদি নাটক বা সিনেমার ক্ষেত্রে দেখি, বা স্ক্রিনে আমরা যেগুলো দেখি, সেইটা আর কন্টেন্ট ক্রিয়েশন টোটালি ডিফারেন্ট। আমরা যদি একভাবে মাঝে সাঝে জড়িয়ে ফেলি, কিন্তু এটা ঠিক না। কেন? কারণ একজন অভিনেতা যত ভালো অভিনয় জানবেন, তার কিন্তু মানুষ তত বেশি প্রশংসা করবেন। তার ব্যক্তিগত জীবন এবং অভিনয়ের জীবন দুটো আলাদা, কমপ্লিটলি ডিফারেন্ট। এবং আমরা যখন নাটক দেখি, সিনেমা দেখি, তখন কিন্তু আমি যেভাবে চিন্তা করি, যেভাবে ভাবি, আমরা চাই কি নায়ক এবং নায়িকার সম্পর্কটা ঠিক হোক, আমি যেভাবে চাচ্ছি, বা একটা স্টোরি আমি জানতেছি, সেই স্টোরির ভেতরে যাচ্ছি। কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের জায়গাটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে রিয়েলিস্টিক, কিছুটা রিয়েলিস্টিক। মানে
সোশ্যাল মিডিয়াতে মানুষ একটু রিয়েলিস্টিক জিনিস দেখতেই আসে মোস্ট অফ দ্য ক্ষেত্রে। আর নাটক যখন আমরা দেখতে যাই তখন আমরা আসলে স্কিপ করতে চাই। যেমন ক্রিকেট যখন আমরা খেলা দেখি, আমরা যদিও না জিতি, বা আমরা ফুটবল যখন দেখি আমরা চাই জিততে, আমরা চাই মেসি ওয়ার্ল্ড কাপ জিতবে আমি আনন্দ করবো, বাংলাদেশ এশিয়া কাপ জিতবে আমি আনন্দ করবো, একটা স্কেপের বিষয় থাকে ক্রিকেট ফুটবল হোক বা এই সিনেমা নাটক। কিন্তু যখন আমরা কন্টেন্ট ক্রিয়েশন বা কন্টেন্ট দেখি তখন আমরা রিয়েল লাইফে থাকি। তো এই জায়গাটাতে আমার যেটা মনে হয় একজন কন্টেন্ট ক্রিয়েটারের সে রিয়েল লাইফে যেমন তার থেকে ডিফারেন্ট কিছু যদি সে দেখাইতে চায় কন্টেন্টে তখন একটু ঝামেলা হইতে পারে। আচ্ছা, কিন্তু আমি রিয়েল লাইফে যেমন কন্টেন্টে সেটাই দেখানো পসিবল, মানে জীবনের বাস্তব উপস্থাপনাটা দেখাইলে আমার মনে হয় যে যেহেতু এখনো আমি বেশি দিন হয়নি, 4-5 বছর হবে এই কন্টেন্ট ক্রিয়েশনে, সো এটার উত্তর হয়তো বা আরো 15-20 বছর পরে ভালো মতো দিতে পারবো। বাট এখন আমার কাছে যেটা মনে হচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েটার যদি নিজেকে ফেক না করে সেটা তার জন্য ভালো। আমার কাছে যেটা মনে হয়, যদি দেখা গেল যে সে স্ক্রিনে দেখাচ্ছে সে খুব মানে কি বলে ভালো সৎ, কিন্তু অফ স্ক্রিনে দেখা গেল যে টোটালি ডিফারেন্ট, তখন একটা ক্ল্যাশ করে। রাইট। কিন্তু অভিনয়ের ক্ষেত্রে কিন্তু জিনিসটা ডিফারেন্ট, আপনাকে এক এক সময় এক একটা ক্যারেক্টারে যাইতে হচ্ছে। হ্যাঁ, যেমন আপনি একটা কন্টেন্টের কথা বললেন যে ফুড ডেলিভারি বয় বা আমি বেলুন বিক্রি করেছি, এইটা একটা আমাদের কন্টেন্টের সেগমেন্ট, যে একদিনের জন্য ওই প্রফেশনে আমি একটু গেলাম, ওই প্রফেশনে কি কি প্রবলেমস আছে সেগুলো তো বৃহৎভাবে আমরা ডিসকাস করি না। তো আমি ডিসকাস করার একটা জায়গা যদি ওপেন করে দিতে পারি, যেহেতু আমি সাধারণত এন্টারটেইনিং ভিডিও বানাই, হুট করে আমাকে দেখা যাচ্ছে যে আমি ডেলিভারি করতেছি, হুট করে দেখা যাচ্ছে আমি রাস্তায় ভাজা পোড়া বিক্রি করতেছি। সো তখন যখন এই জিনিসটা হয় তখন মানুষ ওই প্রফেশনটা নিয়ে একটু কথা বলে, অ্যাটলিস্ট একদিনের জন্য হলেও গসিপ করবে। তখন ওই বিষয়ের যদি আমি একদিন ভাজা পোড়া বিক্রি করতে যেয়ে দেখি যে ওখানে চাঁদা দিতে হয় 100 টাকা, এটা আমি দেখছি। তো আমি কিন্তু এখন টিভিতে এটা বলতে পারতেছি, কিন্তু যে ওখানে ব্যবসা করে সে কিন্তু বলতে পারবে না। রাইট। এই বিষয়গুলো যদি আমি তুলে ধরতে পারি, তারপরে ডেলিভারি ম্যানকে একজন খুব বাজে বিহেভ করছিল সেটা আমি আমার ভিডিওতে তুলে ধরার ট্রাই করছিলাম। এছাড়াও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আমি কথা বলতে পারি। তো এই বিষয়গুলো নিয়ে আমি মাঝে মধ্যে চিন্তা করি, আমার টিমের সাথে ডিসকাস করি, সেটাই আসলে আমি স্ক্রিনে তুলে ধরি। সো আমি স্ক্রিনে যেটা বাইরে যেটা তার মধ্যে ডিফারেন্স 19-20 হতে পারে, 10-20 না। ওকে, আমি আরো জানবো আপনার যে স্যাটায়ারটা হয় দারুণভাবে হয়, সেটা আমি প্রশ্ন আছে। তবে সেন্টুর কাছে একটু যেতে চাই। সেন্টু, এই যে আমরা এতক্ষণ চরিত্রের কথা বলছিলাম, চরিত্রের কথা যখন আপনার কাছে বলা হয় আপনিও সেই চরিত্রায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, সেটি নাটক হোক বা ওটিটিতে হোক, সেখানে আমরা দেখেছি আপনার সাবলীল উপস্থিতি। এবং গতকালকে যখন আপনার সাথে আমি কথা বলছিলাম তখন আপনি বলছিলেন যে একটা চরিত্রের জন্য খুব অপেক্ষা করছেন, সেটার জন্য প্রস্তুতি নিচ্ছেন, নিজেকে তৈরি করছেন। মানে আমার না শুনেই ভালো লাগলো যে একজন মানুষ একটা চরিত্র করবেন এবং সেটার মাধ্যমে আমরা অসাধারণ দর্শকরা যারা বিনোদিত হব, যারা অনেক কিছু মেসেজ পাবো, এবং সেটার জন্য একটা মানুষ নিজেকে প্রস্তুত করছেন। মানে এই যে প্রস্তুতিটা, এটা কি আসলে মনের খোরাক জোটায়, নাকি আসলে দিন শেষে অনেক কিছু মনে পড়ে যে না এটা টাকার জন্য? না, মানে প্রথম কথা টাকার যে বিষয়টা, আমার চলতে হলে আমার তো আগে বাঁচতে হবে, বাঁচার জন্য আমার অবশ্যই টাকার প্রয়োজন। সেই সাথে একটার সাথে যখন আমি আমার মেধাটা বিক্রি করবো, মানে আমরা মেধা বিক্রি করতে পারি না, আমরা যতই বলে আমার মেধা বিক্রি করে দিয়েছি, এটা সম্ভব না। কারণ আমি অতটুকু ছিল এটার জন্য বরাদ্দ আমি অতটুকু দিতে পারছি। যখন আমি অন্য আরেকটার প্রয়োজনে, তখন কিন্তু আরেকটা এটার থেকে আরো ডিফারেন্ট কিছু বের হচ্ছে। রাইট। তো ওই জায়গা থেকে বলবো যে আমি আমার নিজের শান্তির জন্য, এবং আমি যখন ছোটোবেলা থেকে অভিনয়টা বেছে নিছি এবং আমার ভেতরে মনে হয়েছে এটা করলে আমি শান্তি পাই। প্রথমত আমার শান্তি, তারপরে এটা দিয়ে আমার নিজের চলাফেরা সব কিছু ঠিক রাখতে চাই, এবং সমাজের কিছু কথা এটার মাধ্যমে বলতে চাই যেটা বলা যায় না। যে বললো না যে অভিনয় এবং বাস্তবের অভিনয় আর স্ক্রিনের অভিনয়, আমি বলবো দুইটা এক। আমরা বাস্তবে অভিনয় করি, স্ক্রিনেও অভিনয় করি। কেন? আমি যখন পরিবারে 5টা মানুষ থাকে, 5টা মানুষের সাথে কিন্তু আমি 5টা চরিত্র প্লে করি। আমার বাচ্চার সাথে আমি এক ধরনের, আমার বউয়ের সাথে আমি এক ধরনের, আমার মার সাথে আমি এক ধরনের, আমার বোনের সাথে আমি এক ধরনের। কারণ 5টা ক্যাটাগরিতে তো আমি যখন স্ক্রিনের চরিত্র করি আমি কিন্তু আমার জীবন থেকেই নেই। আচ্ছা, আজকে একটা খেলা হবে বুঝছেন, আমি দূর থেকে নেই, এই প্রশ্নটা শেষ হোক তারপরে আমি দূর থেকে নেই না আর কি। আপনারা বলছেন যে সবাই দুর্দান্ত অভিনয় করেন, আজকের যে আপনাদের খেলাটা হচ্ছে যে আজকে এই আয়োজনটা যদি শুরু করতে আমি আমার মতো করে শুরু করি, আমি আজকে দেখতে চাই আপনাদেরকে যদি বলা হয় এই আয়োজনটা শুরু করতে গেলে একজন উপস্থাপক হিসেবে আপনারা কিভাবে রোল প্লে করেন? পুরোপুরি আমার কাছে মনে হয় এটা খুবই কঠিন কাজ, এই রোলটা আমি প্লে করতে পারবো। আমি একটু চেষ্টা করতে চাই, যার কারণে আমি একটু সময়ও দিতে চাই আপনাদের কাছে, এবং তার আগে সেই জন্য একটা বিরতি দিতে চাই। এই মুহূর্তে দর্শক, আরও ফেমাসের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না।
দর্শক আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আর ইউ ফেমাসের আয়োজন এক ঝাঁক গুণী মানুষ, গুণী সারথি আমাদের সাথে যুক্ত রয়েছেন। ফারহান সাদিক, আমি আপনার কাছে ফিরতে চাই। আমরা একটা প্রশ্ন করেছিলাম যে আমরা এই আয়োজনটি যদি আপনাদের উপস্থাপন করতে বলা হতো আপনারা কীভাবে শুরু করতেন, সেটি জানবো অবশ্যই। সেটির আগে একটা বিষয় একটু জানতে চাই আপনার কাছ থেকে, সেটি হচ্ছে যে আপনার নামের পাশে এই যে লিলিপুটটা, এটা আসলে কেন ব্যবহার করেন, এটা একটু বলেন, এই ব্যাখ্যাটা একটু শুনতে চাই। এই প্রশ্নটার উত্তর আমাকে সব সময় দিতে হয়। জি জি। তো এটা হচ্ছে যখন আমি স্টার্ট করি তখন ভাইন্স বা শর্টস ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল, সেখান থেকে আর কি লিলিপুটটা দেওয়া আর কি ছোট মিন করতে। এরপরে যেহেতু উত্তর দিতে দিতে যেহেতু উত্তর একটা ভালো উত্তর দেওয়া প্রয়োজন, আচ্ছা, সেই জায়গা থেকে মানে বেসিক্যালি যে সিরিয়াস নোটে যেটা যে রিজনটা, মানে আমাদের তো স্টার অনেকেই আছে, পরিচিত ফেস হোক, অভিনেতা, কন্টেন্ট ক্রিয়েটার, এগুলো অনেকেই আছে আর কি, বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েশনে এই জগতে অনেকেই আছে। সো আমি তাদের সবার মধ্যে একটা ছোটোখাটো স্টার হিসেবে নিজেকে দেখি, লিলিপুট। বাট লিলিপুট বললেই আমরা ছোট কিছু একটা আমরা বুঝি, গালিভার্স ট্রাভেলসটা যারা পড়ছি বা নাও পড়লেও লিলিপুট বলতে আমরা ছোট বুঝি। সো সবাই স্টার আছে, জল করতেছে, তার মধ্যে ছোট্ট একটা স্টার আছে লিলিপুট, এভরিওয়ান নোজ। আচ্ছা, আরেকটা ঘটনার কথা বলবেন আপনি একটু, যে এই যে আপনার নামটা হচ্ছে ফারহান সাদিক, তো মানুষজন এটা মিলাই ফেলে না যে আপনি নিশ্চয়ই আয়মান সাদিকের কোনো একজন সম্পর্কে ভাই, কিংবা ফারহান সাকিবের কোনো সম্পর্কের ভাই? আমার নামের শেষে যেহেতু কে আছে, সাদিক কে, আর আয়মান সাদিক ভাইয়ের হচ্ছে কিউ, তো সেই জায়গায় মানুষ একটু বুঝে ফেলে যে সমস্যা নাই আর। আচ্ছা আচ্ছা, এখন আপনি শুরুটা করেন, বাকি আমি তারপরে শাহেদ আলী ভাইয়ের কাছে শেষে আসবো, তারপরে সেন্টু। আপনাকে যদি বলা হতো এই আয়োজনটা কেমন করে শুরু করতেন? কোন দিকে তাকিয়ে বলবো? এইটার দিকে, নাম্বার 2। হ্যাঁ, এটা আমাদের ক্যামেরার নাম্বার থাকে, এই যে, সো আপনি এখন ক্যামেরায় 2-তে আছেন। অবশ্যই আমি এদিকে না, নাকি এদিকে? এই যে, ওকে ওকে। সো আমি তো যেহেতু টিভিতে স্টার্ট করতাম না, আমি ধরে নেই এটা কন্টেন্ট ক্রিয়েশনে একটা আমার ফেসবুকের একটা ভিডিও, সেখানে আমরা স্টার্ট করতেছি। তো আজকের ভিডিওতে আমাদের সাথে আছে 3 জন গুণী ব্যক্তিত্ব, এবং আমরা আজকে তাদের সাথে অনেক ধরনের কথা বলবো, অনেক আড্ডা হবে, এবং আজকে আমাদের প্রোগ্রামের নাম হচ্ছে আর ইউ ফেমাস। তো ভাই, আমি আপনাকে দিয়ে প্রথমে শুরু করি, আর ইউ ফেমাস? সেন্টু? আমি খুব সহজভাবে শুরু করব। আচ্ছা, যে প্রতিবারের মতোই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় প্রিয় মানুষ আমরা নিয়ে আসি, সেখানে আজকেও আছেন আমাদের অনেক প্রিয় মানুষ যারা নিজেদেরকে বলে না যে আমি ফেমাস, কিন্তু আমরা দর্শক যারা আছি তাদেরকে জানি ফেমাস। যেমন এখন যদি আপনাকে বলি আপনি কি ফেমাস, আর ইউ ফেমাস? আমি কামলা ভাই, আমি একটু ফানি টাইপের চিন্তা করে। শাহেদ ভাই? যমুনা টেলিভিশনের আর ইউ ফেমাসে আজকে সবাইকে স্বাগতম। আমরা এখানে কয়েকজন ফেম পিপাসু লোকজনকে নিয়ে আসছি, যারা নিজেদেরকে দাবি করে যে তারা ফেমাস, বাট তারা কেউ ফেমাস না। তাদের লোকজন হাত মিলানোর সময় জিজ্ঞেস করে যে আপনার নামটা যেন কি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমরা একটু আলোচনায় ফিরতে চাই। আলোচনাটা হচ্ছে আপনাকে দিয়ে একটু শুরুটা করতে চাই। সেটা হচ্ছে যে কমেডি অফ এরার্স পড়েছেন, রাইট? সো সেখানে যে স্যাটায়ারটা হয়, বা সেখানে যে স্যাটায়ারটা দীর্ঘ সময় ধরে আমরা দেখছি যে ইতিহাসের বিভিন্ন সময় মানুষ বিভিন্নভাবে, সেটা সাহিত্য হোক, গল্প হোক, নাটক হোক, সিনেমায় হোক, সেটা স্যাটায়ার করে। এখনকার সময়টা, এখন আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন, সেটা আসলে কন্টেন্টের মাধ্যমে স্যাটায়ারটা করেন। মানে সেই কমেডি অফ এরার্স থেকে শুরু করে যদি এখনকার সময় বলি, এই স্যাটায়ারটা চলছে, এবং সেটা আসলে ইতিবাচক ইন এ সেন্স হচ্ছে যে সমাজের যে বদল এবং সমাজের যে ভুল, সেটা আসলে চোখে আঙুল দিয়ে কেউ না কেউ দেখাচ্ছে যে এটা ঠিক হচ্ছে না, হ্যাঁ, এবং সেটা মজা করে বলা। আপনি সেটা করেন, মানে কেন করেন? আমি ছোট একটা উদাহরণ দিই। আমি 1 দিন বা 2 দিন আগে আপনার পড়ে যাওয়ার ভিডিও, মানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড়, মানে যিনি পড়ে যান, মানে এখন সবাই তাকে নিয়ে মিম করছেন, আপনিও করছেন, মানে নিশ্চয়ই কেন এই স্যাটারগুলো কেন করেন? আচ্ছা, এটা করার পেছনে এটা কি দিব? রিজন হচ্ছে যে আমি যদি আপনাকে এটা দিব? হ্যাঁ, দেওয়া যায়। ওকে, হ্যাঁ। তো ক্রিকেট খেলাটা আমি ছোট থেকে পছন্দ করি। জি। সো যেই কাজগুলো আমি তখন একটা আনসারে বললাম যে আমি ব্যক্তি জীবনে ঠিক যেমন আমি পোর্ট্রেও করি,
তেমনই আর কি বেশিরভাগ সময়। জি। তো যেটা দেখা যায় যে আমাদের যখন আমি ক্যাডেট কলেজে পড়তাম তখন বাংলাদেশ যখন হারতো বা জিততো যেটাই হোক, তখন ম্যাচের মধ্যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড নিয়ে আমি হচ্ছে দেখা গেলো ওই ক্যাডেট কলেজে তো আমরা সবাই একসাথে থাকি, ফোন টোন থাকে না, সো দেখা গেলো লাইটস আউট হয়ে যায় 10:45, কিন্তু ঘুম তো আসে না, ঘুম তো আসে একটাই। তো তো এই পর্যন্ত আমরা খেলার পরে যেটা হতো যে একটা টক শো হতো, মানে টক শো বলতে পোলাপান সবাই একসাথে থাকে, খেলায় হারলে মন খারাপ করে থাকে, জিতলে মন ভালো করে থাকে। তো বিশেষ করে যেদিন হারতো সেদিন মন ভালো করার দায়িত্ব আমারই থাকতো আর কি। সবাই মন খারাপ করে আসছে, কেউ দেখা গেল যে বেশি মন খারাপ করে ফেলছে, তো ওই রুমে যে আমরা 15-20 জন একসাথে থাকতাম, তো সেখানে যে আমি বিভিন্ন মিমিক্রি করতাম যে আজকে এই কাজটা হলো, মানে লেটসে যে এমন হলো, মানে ক্যাচটা এমন ধরতে যে ও এমন করতেছে, একবার এমন করতেছে, এমন করতে, আরে ভাই তুই সোজা করে ধর, হ্যাঁ। সো ওরা তখন এইগুলাকে অনেক মজাই পাইতো আর কি। আমি যেইগুলা দেখাই আর কি বেসিক্যালি এগুলো সব ওই বন্ধু বান্ধবদের মধ্যে আমি এমন করি। এমনকি আমি যখন খেলা দেখি, আমার বন্ধু হাসনাদ আছে, ও বলে যে তোরে আসলে একটা বাংলা ওই যে কি বলে কমেন্ট্রিতে তোরে বসানো উচিত, মানে আমি যদি বসতাম তাহলে সেটা অবশ্য সমস্যা হয়ে যেত। তো মানে আমি এত কথা বলি খেলার মধ্যে, আর খেলার মধ্যে আমি কথা মাঝে সাঝে যদি আমার আশেপাশে কেউ না থাকে ওই দিন আমি স্ট্যাটাস দিতেই থাকি, মানে প্রত্যেক সেকেন্ডে বলে একটা স্ট্যাটাস, এটা আমি করতেই থাকি। তো এটা হয় কি, মানে আমি খেলাটাকে খুব পছন্দ করি, আর এই বিষয়গুলোকে আমি বন্ধু বান্ধবের মধ্যেও মানে এই স্যাটারগুলো যখন করা হতো, মানে মন খারাপটা যাতে ওরা না থাকে, যেন হাসে, মানে হারছি তো ঠিক আছে, নিদাস ট্রফিতে আমরা 5 রান লাগতো, আমরা হেরে গেলাম, তো এখন মন খারাপ করে কি হবে, হেরে তো গেছি। তো সেই জায়গাগুলো থেকে আসে। এছাড়াও বিভিন্ন যদি বলি যে উচিত কথা মাঝে সাঝে বলে ফেলি আমি কন্টেন্টের থ্রুতে, সেটা হইতে পারে বিভিন্ন পলিটিক্যাল বিষয়ে আমি দেখা গেল মন্তব্য করে বসি, কিন্তু সেটা আসলে যেটা করি আমি একটু মেটাফরিক্যালি করা ট্রাই করি, একটু অন্য কিছুর সাথে তুলনা করে করা ট্রাই করি, একটু ক্যারেক্টারের ভেতরে যে করা ট্রাই করি। এটা করি রিজন হচ্ছে আমি ব্যক্তি হিসেবেই মানুষটা এমন আর কি, আমার একটু স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলে দিতেই ভালো লাগে, আর আমি ফেক করতে পছন্দ করি না। সমাজের এই অসঙ্গতি যেগুলো আছে সেগুলো আপনারাও আপনাদের কাজের মাধ্যমে দেখান শাহেদ ভাই, আপনারাও স্যাটার করেন, ভিলেন হন, কিংবা নিজেকে এমনভাবে উপস্থাপন করেন যে আপনি আসলে ওই ভুল মানুষটি যে আসলে ভুল কাজটি করে এবং সেই আসলে সমাজের জন্য যে আমাদের যে একটা বড় বাধা কিংবা এই যে দুর্নীতির সাথে যুক্ত সেগুলো করেন। এইটার কারণে আপনি মনে করেন যে আপনার এই একটা কাজ দেখে কেউ একজন ভালো হয়েছে, এরকম কি কোনো ইতিবাচক একটা গল্প শুনেছেন বা এরকম কোনো গল্প কি আছে? আমার ধারণা আছে আপনার লাইফে যে আপনার একটা কাজ দেখে কেউ একজন হয়তো ভালো হয়ে গিয়েছে, একটু ভালো কাজ করা শুরু করেছে, একটু ভালোভাবে চিন্তা করা শুরু করেছে। এই মুহূর্তে আমার মনে পড়ছে না এই ধরনের মানে অভিনয় রিলেটেড কোনো ঘটনা যে অভিনয় দেখে কেউ ইন্সপায়ার্ড হয়ে কোনো কিছু করেছে, মনে পড়ছে না। বাট আমি নিজে পার্সোনালি যখন আমি দর্শক ছিলাম শুধুই, তখন আমি আমার বিভিন্ন সিনিয়র অ্যাক্টর যারা তাদের বিভিন্ন অভিনয় এবং তাদের বিভিন্ন রকমের সংলাপ দ্বারা প্রভাবিত হয়েছি বিভিন্ন সময়ে। আমি নিজে ব্যক্তিগত জীবনে এখনও অনেক সময় অনেক কিছুতেই সেই সংলাপগুলো নিজের অজান্তে আওড়াই মানে ব্রেন আওড়াই কোনো কাজের সময়। আমি খুবই প্রভাবিত হয়েছে। আমি জানি না আমাদের বর্তমান প্রজন্মকে আসলে বাংলাদেশের অভিনেতারা কতটা প্রভাবিত করতে পারেন, বাট এক সময় বাংলাদেশের অভিনেতাদের তাদের অনেকে এখনও জীবিত আছেন, দ্বারা আমরা অনেক প্রভাবিত হয়েছি। আমি ব্যক্তিগতভাবে অনেক প্রভাবিত হয়েছে। আমার মতো অভিনয়ের বাইরেও অনেক মানুষকে প্রভাবিত হতে শুনেছি, দেখেছি। যে ওই ডায়লগটা যেটা বললো না আবুল হায়াত সাহেব, এই যে আমি কচ্ছপের মতো ধরে থাকতে চাই, যা কিছু ধরি আমি সেটা ছাড়ি না, সেটা আমার অনেক বন্ধুর মাঝে জীবনের মধ্যে এখনও শুনতে পাই। হঠাৎ করে বলো, ওই যে বলছিলেন না আবুল হায়াত সাহেব যে কচ্ছপ আমি ধরছি, আমি ধরি যেটা সেটা ছাড়ি না, আমিও এখনও ধরে আছি, ছাড়ি নাই। বা ওই যে ফরিদি ভাই, হুমায়ুন ফরিদি ভাই বলছিলেন যে শুধু তোমার জন্য বদি পারলাম না, আমি দেখতে আমি কী করতাম এই কেসটার অবস্থায়। অনেক কিছুতেই আমরা আমাদের জীবনে প্রভাবিত হয়েছি। আমি জানি না, আসলে আমার জানা নেই এখন সেই রকম প্রভাব আসলে অভিনয় মাধ্যমের কেউ সাধারণ মানুষের মাঝখানে রাখতে পারেন কি না, আমি এই মুহূর্তে মনে পড়ছে না আমার আসলে। অ্যালেন স্বপনের কী অবস্থা? অ্যালেন স্বপনের অবস্থা শেষ মুহূর্তে দর্শক আমাকে আরো চাচ্ছিল, আমাকে কেন মেরে ফেলছে, প্রতিটা মানুষের হৃদয়ে আঘাত। ইয়ে করা যায় না, আবার বাঁচানো যায় না, সেটা তো বলতে পারতেছি না। রক্ত খেলা করে কি যেন ভিকি জাহিদের সাথে কয়েকদিন আগে এটা শাহেদ আলী ভাইয়ের ছিল। আচ্ছা, এবং সেটাতে আপনারা একটু জিজ্ঞেস করে, আমি ওনাকে আমি বারংবার জিজ্ঞেস করি যে উনি আসলে কেন রক্ত ছাড়া কোনো ধরনের কোনো কাজ করতে পারেন না ভিকি জাহিদ।
ভিকি জাহিদ কি জবাব দিছে? না আমি ওনাকে তো আমি পাইনি। নিয়ে আসেন একবার, আমি চেষ্টা করছি। ওনার এবারই থাকার কথা, কিন্তু ওনার আম্মা অসুস্থ সম্ভবত, রাইট? সো আবারও সেই রক্তের কাজ নিশ্চয়ই না? না, এখন রক্ত থেকে একটু ডিফারেন্ট একটা জায়গায় যাচ্ছি, এবং আমি যেগুলো করছি চরিত্র এর থেকে একদম খুবই ভিন্ন এবং খুবই মানে মানুষের কাছের একটা চরিত্র। আমার আপনার সবার পাশে সবসময় থাকে আর কি, আমরা সবসময় দেখি ওইরকম একটা চরিত্রে নিজেকে যাপন করার চেষ্টা করছি, এবং খুবই বাস্তবধর্মী এবং জীবন পুরোটা জীবন। আচ্ছা, আপনারা যে জীবনের গল্প বলেন, এই যে জীবন নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম, অনেক কথা বললাম নানানভাবে চরিত্র উপস্থাপনের ক্ষেত্রে, এই জীবনে আপনাদের ব্যক্তিগত জীবনও তো আছে। এই সব কন্টেন্টের বাইরে, কাজের বাইরে ব্যক্তিগত জীবনে চাপ পড়ে না এই কাজের কারণে? শাহিদ আলী ভাই, নিশ্চয়ই আপনার পড়ে। আপনি পরিবারকে সময় দিতে পারেন না, আপনি ঠিকভাবে নিজেকেও সময় দিতে পারেন না, সেটা আসলে খুব দরকার মাঝে মধ্যে। হ্যাঁ, তবে আমি চেষ্টা করি এর মধ্যে থেকে ব্যালেন্স করার। আমি মনে করি না যে অভিনয় জীবনই অভিনয়, এটা আমি মনে করি না। আসলে এটা জীবনের একটা পার্ট, অভিনয়। আবার জীবনটাও অভিনয়ের একটা অংশ। মানে আমি দুইটার কোনোটাই করি না আসলে, কন্ট্রাডিক্ট হওয়ার সুযোগটা কম আমার কাছে। আচ্ছা, ফ্রান্সা দেখে আপনার উপরে কিভাবে প্রভাব পড়ে আমার কাছে ব্যক্তি জীবনে? আমার কাছে মনে হয় যে আমি কন্টেন্ট ক্রিয়েশন করার কারণেই রাইট ট্র্যাকে আছি, না আমি এটা বিলিভ করি। আচ্ছা, এমন হতে পারতো যে আমি যখন কন্টেন্ট যদি না বানাইতাম, লেটস সে আমি অন্য কিছু করতেছি, তাহলে আমি ঘুরতে যাইতে পারতাম, একটু মানে রিস্কি কিছু করতে পারতাম, যেহেতু আমার বাইক ট্যাগ আছে, আব্বু কিনে দিছে, আমি ঘুরে টুরে, কিন্তু আমি সেটা করতে পারি না, মানে কাজের প্রেশারের কারণে। আব্বু আম্মুর সাথে কথা হয়, একটু কম কথা হয়, মানে কম কথা হয় বলতে কথা হয় বাট 15-20 সেকেন্ড, 1 মিনিট 5 মিনিট। যেদিন দেখা গেল যে রাত্রে ঘুমানোর আগে, সেদিন 1-1.5 ঘন্টা কথা হয়, কিন্তু কাজের জন্য একটু কথা কম হয়। কিন্তু আমার যেটা মনে হয় যে আব্বু আম্মু যেটা চায় বা একটা ফ্যামিলি যেটা চায়, তার সন্তান ঠিক লাইনে থাকুক, মানে নষ্ট না হোক কোনোভাবেই। তো আমার কাছে আমার বিশ্বাস যে আমি এখনো নষ্টর দিকে যাইনি, আলহামদুলিল্লাহ ঠিক লাইনে আছি। সো সেই জায়গা থেকে আমার কাছে এটা কোনো প্রেশার মনে হয় না। আমি বিলিভ করি যে আমার ট্রাস্ট আছে নিজের উপরে, যে আই মিন গুড ট্র্যাক। মাশাআল্লাহ। সেন্টো, প্রভাব কি পড়ে ব্যক্তি জীবনে? ব্যক্তি জীবনে তো মাঝে মাঝে একটু থাকে, কারণ অনেক সময় আমরা যখন শুটে ঢাকার বাইরে থেকে পরিবারে একটা কিছু হলো, আর বিশেষ করে আমি আমার পরিবারের বড় এবং আমার পরিবারের সবকিছু আমার উপর দায়িত্ব, তো হঠাৎ করে কিছু হয়ে গেলে আমি সেটা মানে ওই দূরের থেকে মানে জিনিসটাকে মেনটেন করা অনেক কঠিন হয়ে যায়। তারপরে চেষ্টা করি সব কিছু মিলে, এবং ওই জায়গা থেকে সবচেয়ে বড় সাপোর্ট হলো আমার মাকে আমি সবসময় সেলিব্রেট করি। আমার মা ওই জিনিসটা, ওই সিচুয়েশন বুঝে নেয়, সে মানে আমাকে ওই সাপোর্টটুকু আমার মা দেয়। আমি কি দেবো, আমার থেকে বড় সাপোর্টটা দেয় আমার মা। মানে আমি এখনও মানে মাঝে মাঝে যখন আমার ভেতরে একটা শূন্যতা তৈরি হয় যে আমি যদি এখন আমার মাকে হারাই ফেলি, আমার পৃথিবীতে যাওয়ার কোনো জায়গা নেই। মানে আমি কারো কাছে গিয়ে যে দুইটা কথা বলো মন খুলে, এমন একটা জায়গা নেই। মানে আমি তারপরে যে আমার মাকে যতটুকু করার আমি ততটুকু করতে পারছি না। আমি এই প্রশ্নটা শাহিদ আলী ভাই এবং সেন্টু আপনাদের দুজনের কাছে, যে সোশ্যাল মিডিয়া তো আপনারা ব্যবহার করেন, এবং সোশ্যাল মিডিয়াতে এই যে নানান মানুষের নানান উপস্থিতি এবং নানান ধরনের তির্যক যে মন্তব্য থাকে, সেগুলোকে কিভাবে গিলে ফেলেন আপনারা? আপনাদের একটু দর্শকদেরকে জানা দরকার, শেখা দরকার। আমি বেশিরভাগ মন্তব্য আসলে অ্যাভয়েড করে যাই যদি দেখি নেগেটিভ। যেমন আমি নিউজ পেপার যখন পড়তাম, আমি অনেক সময় নেগেটিভ নিউজগুলো অ্যাভয়েড করে পড়তাম, এখন ওই হ্যাবিটটাই আছে আমার। তো ফেসবুক ইউজ করার ক্ষেত্রে সেম, আমি বেশিরভাগ ক্ষেত্রেই ধরেন খুব প্রভাবিত হই না আসলে, পজিটিভও খুব বেশি প্রভাবিত হই না, নেগেটিভও একটা পোস্ট দিলেন দেখা যায় সেখানে নানান মন্তব্য আসে। হ্যাঁ, মন্তব্য তো যে যার পার্সপেক্টিভ থেকে করছে, সেটা তার রাইট, এবং সেটা নিয়ে যে আলাপ হচ্ছে সেটাও অন্যদের রাইট। আমি মনে করি যে আমি যেটা বিশ্বাস করি সেটা আমি সবার সাথে প্রকাশ করেছি, সবার মাঝখানে সেই প্রকাশ করেছি। সেই প্রকাশটা কারো কাছে ভালো লাগতে পারে, কারো কাছে না লাগতে পারে, কিন্তু সেটা নিয়ে আমার রিয়্যাক্ট আমি মনে করি না যে করার প্রয়োজন আছে। যে আপনার যদি সমস্ত বিষয়ে আপনি রিয়্যাক্ট করতে থাকেন, আপনার কাজ তো আপনি কনসেন্ট্রেট করতে পারবেন না, আপনি তো ইরিটেট হয়ে থাকবেন যদি নেগেটিভ হয়। আর সবাই যে আমার পছন্দনীয় বিষয় বা আমার পছন্দ মতোই যে রিয়্যাক্ট করবে, এইটা আশা করাও তো ঠিক না। যে কারো তো নিজস্ব মতামত থাকতেই পারে যে কোনো বিষয়ে, থাকতেই পারে। সেন্টু, কিভাবে সামাল? আমি সবকিছুর পরে যখন এরকম নেগেটিভ উপর থেকে তো একটা বড় ধরনের চাপ গেল সোশ্যাল মিডিয়াতে, আমি ওইটা উপভোগ করি।
খুবই চমৎকারভাবে। আমি কোনো কথা বলি না, আমি জাস্ট ওইটা থেকে শেখার চেষ্টা করি যে উনি যে বলতেছে ওনার দেখার চোখটা কি আর আমার দেখার চোখটা কি, আমাদের পার্থক্যটা কোথায়। আমি ওই পার্থক্যের জায়গা খুঁজে আবার নিজেকে যে তৈরি করি যে আচ্ছা ঠিক আছে উনার সাইকোলজি এটা, তাহলে আমি দেখি আমাকে কিভাবে উনাদের মতো আবার নিজেকে নতুনভাবে তৈরি করা যায়। রাইট। এবং একটা রাস্তা ঠিক রেখে যে আমি আমার জায়গা থেকে অনেস্ট থাকবো। এবার সেটা যদি ভুল হয় আমি ভুলটা বলে ফেলবো, এবার আমাকে তুমি মারবা মেরে ফেলো, কোনো সমস্যা নাই, আমার ওইটা নিয়ে কোনো ভয় নাই। সাইকোলজিটা একটু খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই ক্ষেত্রে যারা সোশ্যাল মিডিয়াতে বেশিক্ষণ থাকে তাদের সাইকোলজিটা কেমন থাকে, সেটা সাইকোলজিক্যাল কোনো ডিসঅর্ডার আছে কিনা কিংবা অর্ডার আছে কিনা সেটাও জানবো। তবে তার আগে অন্য একটা অর্ডারে যেতে হবে। সেই অর্ডারটা হচ্ছে দর্শক আর ইউফেমাসের আয়োজনে ছোট্ট একটা বিরতি। ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক স্বাগত আরও একবার। আপনারা দেখছেন আর ইউফেমাসের আয়োজন এক ঝাঁক গুণী মানুষ, গুণী সারথি আমাদের সাথে যুক্ত রয়েছেন, যাদের সাথে আড্ডাটা হচ্ছিল বেশ জম্পেশ। ফারহান সাদিক, ফিরতে চাই আপনার কাছে, ছোট করে জানতে চাই আসলে মেন্টাল ডিসঅর্ডারটা, সাইকোলজিক্যাল ডিসঅর্ডারটা কেন ঘটে? যারা সোশ্যাল মিডিয়াতে এরকম গালাগালি করে কিংবা বিরূপ মন্তব্য করে, নেতিবাচক মন্তব্য করে, এই জায়গাটায় যেটা হয় যে আমরা আমাদের মতের বিরুদ্ধে কেউ গেলেই আমরা সেটা নিতে পারি না। এটা আসলে একদম ইনস্টিটিউশন থেকে এই জিনিসটা একদম পাঠ্যপুস্তকে আসা উচিত, তাহলে এটা হয়তো বা চেঞ্জ হইতে পারে। মানে অনেক কিছু তো চেঞ্জ হয়, এই জিনিসটাও আসা উচিত যে আরেকজনের মতের এগেইনস্টে আমার মত নাই মিলতে পারে। ভাইয়া যে কথাটা বললো, আমরা ছোটবেলায় যে একটা শব্দ শিখেছিলাম পরমত সহিষ্ণুতা, কিন্তু শব্দটা একটু কঠিন, মানে একটু এখন এই যে জেন আলফা যারা আসতেছে এদের পরমত সহিষ্ণুতা বুঝতে গেলে একটু ঝামেলা, লিবার্টি অফ এক্সপ্রেশন বুঝবে। তো একটু সহজে বুঝতে গেলে মানে যেটা হবে যে আরেকজনের মতের কথা শুনে রিয়াক্ট করা যাবে না, মানে ওর মত যে ও একজন ব্যক্তি সেটা একটু বুঝতে হবে। মানে আমরা সবসময় যেটা দেখি যে ভাই কারেক্ট বললে ভাই সহমত ভাই, আর যদি বলেন আপনারা আগে ভালো ভাবতাম, এমন হয়ে যায় জিনিসটা ভাইয়ের কথার সাথে এই জায়গাটাতে। আর ভাইয়া যেটা বললো যে কোনটা আমি নিব কোনটা নিব না, সেটা আসলে নিজের উপরে ডিপেন্ড করে। দেখা গেল যে একজন কারেক্ট কথা বলতেই পারে কমেন্ট সেকশনে, কিন্তু সেক্ষেত্রে তিনি কিভাবে বলতেছেন আমাকে ওটা একটু বুঝতে হবে, একদম অ্যাকুরেট সে যে আনসারটা দিল সেটার সাথেই মিল করে, যে তার উত্তরটা যদি মানে সে যেটা বোঝাইতে চাচ্ছে সেটা আমি আগে বোঝার চেষ্টা করি, আমি আগেই তার মতের আমি আসলে সম্মানটা করি, আমি আগে বোঝার চেষ্টা করি সে কি বোঝাইতে যাচ্ছে। ওকে, যদি তার মতটা ঠিক হয় দেন ওকে গুড, আমি মেনে নিলাম, আর যদি ঠিক না হয় তাহলে আমি আমার মতাই থেকে গেলাম। একটু ছোট করে যেতে চাই শাহিদুল ভাই আপনার কাছে, সেটি হচ্ছে যে কি কাজ এখন নতুন করে আসছে আমরা যার জন্য অপেক্ষায় থাকবো? আসলে কাজ কি আগে ভাগে বলা যায় যে এটা খুব এক্সট্রাঅর্ডিনারি হচ্ছে? আমি পারি না আসলে। আমার কাছে আপনাদের কাজ হয়তো আমরা যেটা ভাবি যে একটা আমরা যারা অসাধারণ দর্শক, আমি সবসময় বলি এটা যে অসাধারণ দর্শকরা, আপনারা বলেন সাধারণ দর্শক, আমি বলি দর্শকরা অসাধারণ। সেই জন্য বলি যে দর্শকরা আসলে অপেক্ষা করতে থাকে, কারণ না হচ্ছে যে আপনি যখন সিলেক্ট করেন মানে আপনার কাজে তো একটা স্টাইল তৈরি হয়ে গেছে, একটা সিগনেচার তৈরি হয়ে গেছে, তার মানে এটার মধ্যে কিছু একটা আছে। হ্যাঁ, ধরেন প্রতিটা কাজ কি আসলে সমান গুরুত্বপূর্ণ, সমান মানে চরিত্রগুলোর প্রতি জাস্টিস করেই করার চেষ্টা করি, কিন্তু সব কাজই তো আসলে দর্শক গ্রহণযোগ্যতা পায় না, সব চরিত্রই তো দর্শকের কাছে খুব আদরণীয় হয়ে ওঠে না। প্রচেষ্টাটা একইভাবে রয়েছে, আশা করছি ভালো লাগবে দর্শকদের। এরকম সিনেমা আছে, একটা ওয়েব আসার কথা, কিছু নাটক করেছি, সেই নাটকগুলো হওয়ার কথা, একটা বিজ্ঞাপনে ভয়েস দিয়েছি, কাজটা করে ভালো লেগেছে, মানে আকাঙ্ক্ষা আছে যে এগুলো ভালো লাগবে দর্শকদের কাছে, কিন্তু সেটা তো একদমই তাদের অভিরুচির ব্যাপার। দর্শকের টেস্ট নিয়ে আমার মনে হয় না কোনো একটার আগে থেকে গেস কিছু করতে পারে। মঞ্চটা কেমন আছে? মঞ্চ নতুন প্রোডাকশনে কাজ করিনি দলের, সেটা করতে পারিনি বিভিন্ন কারণে, আর যেগুলোতে কাজ করেছি সেগুলো ঠিকঠাক চলছে। এখন দলের যতটুকু জানি দল সামনে শো করবে, সেই শোগুলোর মধ্যে কোনোটাতে অভিনয়ের সুযোগ হয়তো কম থাকবে আমার, মানে আমি যেই প্রোডাকশনগুলোতে অভিনয় করি সেগুলোর শো পড়েনি এই মাসে, হয়তো বা নেক্সট মান্থে যখন হবে তখন করব। ওভারঅল মঞ্চের কর্মকাণ্ড ঠিকঠাক চলছে। সেন্টু, কি কাজ আসছে? কিছু কাজ জমে আছে, নাম বলা যাবে? শিয়াবের সাথে একটা করেছিলাম, এটা বিঞ্জে আসবে, আর কিছু নাটক করা হয়েছে, তারপরে কিছু নাম কি বলা যাবে কোনোটার? ওইগুলো নাম বলে উত্তর জানান।
মানে দর্শক আসলে দেখতে পাবে আর কি। আচ্ছা, এই জায়গা থেকে আমি আপাতত না বলি। আচ্ছা ঠিক আছে। এখন মানে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে কন্টেন্ট ক্রিয়েটর যারা করেন তাদের কন্টেন্টটা দেখলে মাঝে মধ্যে ভয় লাগে হচ্ছে তারা একটা ছোট বার্তা দিতে চায়, কিন্তু শুরুটা এমনভাবে ঝগড়াঝাটি থেকে শুরু করে নানানভাবে হয় যে আসলে কী বলতে চাচ্ছে। আমরা তো দর্শকরা বা এই যারা ভিউয়ার, যারা এখানে তো শব্দটা হচ্ছে বা দর্শক না, এখানে ভিউয়ার বলতে হবে। সো ভিউয়াররা যারা হচ্ছে থাকেন তারা আসলে একটু কনফিউজড হয়ে যান আপনার নেক্সট কাজ কি আসছে এবং সেখানে এরকম চমকপ্রদ কোনো বিষয় থাকছে কিনা। আচ্ছা, আমার পছন্দের একটা কাজ আসতেছে, মানে সেটা হচ্ছে একটা প্যারোডি আসতেছে। সেটা আই হোপ যে সেটা সবারই পছন্দ হবে, সবাই রিলেট করতে পারবে। A to Z। এটা কি বাংলাদেশ ক্রিকেট নিয়ে? না, বাংলাদেশ ক্রিকেট নিয়ে না, এটা আসবে খুব দ্রুতই এবং এটা সবাই রিলেট করতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা। আর একটা হচ্ছে যেটা পছন্দের একটা কাজ, যেটার শুট চলতেছে বলতে কন্টেন্ট দেখে কিন্তু কিছু আনকাট থাকে, সেগুলোর আসলে বেসিক্যালি 2027 সালে প্ল্যান ছিল যেগুলো রিলিজ হবে, মানে অলরেডি শুটে আসি আমরা, বাট 25 তো চলেই যাচ্ছে, এখনো কাজের অর্ধেক কি তার কিছু পার্সেন্টও হয়নি। সো ওইটা আশা করি 2028-29 সালে দেখা যাবে যদি আল্লাহ বাঁচায় রাখে। মানে সেটা খুবই ইন্টারেস্টিং হবে আশা করি, অ্যান্ড এটা সবাই ইনশাল্লাহ দেখবে, কোনো মাফ নেই। প্যারোডিটা কি 2 লাইন বলা যাবে? বললে একটু ঝামেলা বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, না বললে কোনো সমস্যা নেই। আমার একটা ছোট প্রশ্ন একটু জানান আমাকে, যে এই যে কন্টেন্ট ক্রিয়েশনে বলা হয় যে পৃথিবীর মধ্যে সাউথ এশিয়ান পার্টটা হচ্ছে সবচাইতে ভাইব্রেন্ট, এবং এইখানে ভাইব্রেন্টের কেন কারণ হচ্ছে এই অঞ্চলটাতে মানুষের সংখ্যা বেশি, এবং সেই কারণে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনটা যে যেটা করে সেটাই আসলে মানুষ গিলতে থাকে বা তার কাছে এটা চলে। আপনার কাছে এটা কি মনে হয় এবং এটা কি ভবিষ্যৎ আছে? এবং শুধু যদি এটা ওয়ার্ল্ড পার্সপেক্টিভে চিন্তা না করে যে সাউথ এশিয়ান পার্টি আমার আরও 5 বছর 10 বছর এটাকে কন্টিনিউ করতে পারবো, বা ফিউচারটা কেমন আসলে? আচ্ছা, ফিউচার আগে যারা ছিলেন তাদের ক্ষেত্রে যেগুলো ছিল যে তেমন একটা ব্র্যান্ড কোলাবোরেশন ছিল না, শুধুমাত্র তারা শখের বশেই করতেন। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে শখের বশের পাশাপাশি এখান থেকে যদি আপনি আপনার শখটাকে বা প্যাশনটাকে ফলো করেন, তো দেখা যাবে বিভিন্ন ব্র্যান্ড থেকে হোক, বা আমি তো আমার কন্টেন্টের মাধ্যমে এখন একটা টিভি চ্যানেল এখানে বসে আছি। সো ইটস এ গুড ডে ফর মি, হ্যাঁ, অ্যাচিভমেন্টও বলা যায়। তো কন্টেন্ট ক্রিয়েশনটা নিজের প্যাশনটাকে ঠিকমতো ফলো করলে এবং কারেক্ট অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারলে, এবং অডিয়েন্সের কথা মতো কন্টেন্ট না মানে নিজের কথা মতো কন্টেন্ট বানাইলে, তাহলে একটা গুড জায়গায় যাওয়া পসিবল। আর একটা যেটা বিষয় হচ্ছে শুধু সাউথ এশিয়ার এই পার্টটাতে যেটা বিষয়, বাংলাদেশে বেশি ফেসবুকে মানুষ থাকে, ইন্ডিয়াতে ইনস্টাগ্রামে মানুষ বেশি থাকে, কিন্তু চায়নাতে কিন্তু আপনি দেখেন ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক কোনোটাই নেই, ওদের আবার সবকিছু আলাদা। আবার আপনি যদি দেখেন যে সব থেকে বেশি ফলোয়ার কি মিস্টার বিস্টের, সে আলাদা মতো কন্টেন্ট বানাচ্ছে। সো ওয়াই নট ফ্রম বাংলাদেশ একজন তার চেয়ে বেশি ফলোয়ার আসবে না এমন কিছুই না, আসতেই পারে, এবং সেই পর্যন্ত আমাদের সবাইকে উচিত কাজ করা। অ্যান্ড প্রত্যেকটা ভাষার মধ্যেও যাওয়া যাইতে পারে। অবশ্যই একটা গুড জায়গা আছে যদি কন্টেন্টে প্ল্যান করা যায়, আল্লাহ আমারে বাঁচায় রাখে, ইনশাআল্লাহ আই উইল ট্রাই যে বাংলাদেশকে সবাই কন্টেন্টের থ্রুতেই, বা মানুষ হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষ বাংলাদেশকে চিনবে, নট অনলি বাংলাদেশ, যে বিভিন্ন তাদের দেশকে বাংলাদেশের কেউ রিপ্রেজেন্ট করতেছে, এমনই হবে ইনশাআল্লাহ। সো এটা জাস্ট বিলিভ করতে হবে, কাজের উপরে ফোকাস থাকতে হবে, তাহলেই সম্ভব। কাজের উপরে ফোকাস থাকতে হবে এবং দিন শেষে বাংলাদেশের কথাটা ভাবতে হবে। বাংলাদেশটা হচ্ছে যে আমাদের সবার আগে আমরা চিন্তা করি যে বাংলাদেশটা ভালো থাকলে আমরা ভালো থাকবো, এবং সেই বাংলাদেশটা নানান কারণে একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই বাংলাদেশটা নানান কারণে একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং আমরা শুরুতে যে কথাটা বলছিলাম, একদম শেষে এসেও সেই কথার সংযোগটা স্থাপন করতে চাই যে কাজটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এবং এই কাজটাই না দিন শেষে বাংলাদেশটাকে ভালো রাখবে। কি করতে চান বাংলাদেশের জন্য এবং কেমন দেখতে চান বাংলাদেশের জন্য সেন্টো? আমি চাই রাস্তায় কোনো মানুষ পড়ে না থাকুক না খেয়ে, বা শুধু মানুষ না, কোনো প্রাণী পড়ে না থাকুক না খেয়ে। না, আমরা মানুষের জন্য মানুষ হই, প্রাণীর জন্য, মানে সবাই সবার জন্য হয়, প্রকৃতির জন্য হই এবং মানুষের জন্য হই, তাহলে ভালো থাকুক। আর এই যে রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক সংকট, সহমত ভাই গ্রুপ চলছে, ওইটা থেকে মুক্তি পাওয়ার জন্য যে আমরা যদি সবার জন্য সবাই থাকার চেষ্টা করি, সবাই যদি সবাইকে পাশে রাখার এবং এই সবাই পাশে থেকে সবার যে মত ছিল না, সবার মতটাকে যদি আমরা সম্মান করি, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। এখন আমি ভুল বলছি, এটার জন্য আমার উপরে আঘাত করতে হবে, তাহলে আগানো সম্ভব না। আচ্ছা, মানে মতের যে গুরুত্ব আছে,
পারস্পরিক শ্রদ্ধা রেখে সেটাকে আসলে গুরুত্ব দেয়া। থ্যাংক ইউ। ফারহান সাদিক, একই প্রশ্ন। দুইটা ভাবে করা পসিবল। ফার্স্ট সেটা হচ্ছে একদম বেসিক, নিজের ফ্যামিলিকে ভালো রাখা, নিজের আশেপাশের মানুষজনদেরকে ভালো রাখা, মানে খুবই সেলফিশ ওয়েতে না, পজিটিভ সেলফিশ ওয়েতে। আমি আমার ফ্যামিলিকে ভালো রাখবো, আমার আশেপাশে যারা আমার সাথে কানেক্টেড আছে তাদেরকে ভালো রাখবো, এইভাবে কিন্তু আপনি দেখেন সে আবার তার ফ্যামিলিকে ভালো রাখবে, এইভাবে দেশটাকে ভালো করা পসিবল। আরেকটা ওয়ে আছে, রাজনৈতিক যে কথাটা বললেন, সহমত ভাইয়ের কালচার কিভাবে যাবে, রাজনীতি করতে গেলে তার অবশ্যই কোনো একটা প্রফেশনে থাকতে হবে। আপনি এটা করেন, রাজনীতি তো নিজেই একটা প্রফেশন। নো নো নো, হোয়াট প্রফেশন কি? এর টাকা আসে কোত্থেকে? আসে না না, আসে তো, এটাই একটা প্রফেশনে নেওয়া উচিত। বরং যারা রাজনীতি করবেন তাদেরকে বেতনভুক্ত রাজনীতিবিদ বলা যেতে পারে দলের পক্ষ থেকে। এটা একটা সংস্কার হতে পারে। দলের টাকাটা আসতেছে আবার কোত্থেকে? আপনি যদি ভিতরে যাইতে থাকেন তাহলে দেখেন যে একটা ঝামেলাই আছে। তো যে কোনো মানুষকে না আসলে যে একটা প্রফেশনে থাকতে হবে। লেটস সে আপনি রাজনীতিতে যাইতে পারবেন কারণ কি আপনি একটা প্রফেশন আছে, ইউ ডু সামথিং। ভাইয়া যাইতে পারবে, হি ক্যান গো, আমিও যাইতে পারি চাইলে, কিন্তু আপনি কিছুই করেন না, এক ছেলে কি করে? রাজনীতি করে, বসে থাকে টুল নিয়ে শহরের মধ্যে। এটা যদি বাদ দেওয়া যাইতো কোনোভাবে, তাহলে দেশের অর্ধেক ঠিক হয়ে যেত। ভাইয়া, কেউ কেউ না, সবাই যেন সুখে শান্তিতে ভালো থাকে, ক্ষুধার্ত কেউ না থাকে, শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকে। থ্যাংক ইউ, আপনারা সময় দিয়েছেন। আপনাদের এই সময়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আপনাদের জীবন থেকে এই সময়টা আমাদের জন্য, যমুনা টেলিভিশনের জন্য, এবং আমি আজকে আপনাদের কাছ থেকে অনেক কিছু জানলাম, শিখলাম, ঋদ্ধ হলাম, এটার জন্য অনেক কৃতজ্ঞতা। ভালো থাকবেন, দেখা হবে। এবং আপনারাই তো আসলে দিন শেষে বাংলাদেশ, এবং বাংলাদেশটাকে আপনারা প্রতিনিধিত্ব করেন। আপনাদের ভালো থাকাটাও খুব জরুরি, কারণ আপনারা ভালো থাকলে বাংলাদেশটা ভালো থাকে। দর্শক, এই যে বাংলাদেশটা নিয়ে আমরা আসলে কথা বলছিলাম, দিন শেষে এই বাংলাদেশটা যদি যতটুকু আগায় ততটুকু আমার আপনার প্রত্যেকের কিন্তু গর্বে বুকটা ভরে যায়। কারণ বাংলাদেশ বলি, আমরা বলি না যে আমাদের বাংলাদেশটা এটা করেছে, আমাদের বাংলাদেশের ফারহান এটা করেছে, আমাদের বাংলাদেশের শাহেদ এটা করেছে, আমাদের বাংলাদেশের সেন্টু এটা করেছে। আমরা প্রত্যেকের সাথে কিন্তু এই কথাটা বলি যে এরা প্রত্যেকে কিন্তু বাংলাদেশ। ফলে এরা যখনই ভালো করবে তখন বাংলাদেশও ভালো করবে, এবং তাদের জন্য তো দোয়া করবেন, একই সাথে বাংলাদেশটা যেন ভালো থাকে সেই দোয়াটাও কিন্তু করতে হবে। এবং এখানে ছোট্ট একটা কথা বলে রাখি, সেখানে কিন্তু দায়িত্ব আছে আপনারও, কারণ আপনিও যদি একই সাথে বাংলাদেশের জন্য কাজ করেন, সেটা দিন শেষে বাংলাদেশের সমীকরণে যুক্ত হবে। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আয়োজনে।